রাশেদ খান আপনার কাছে আসি, বিষয়টি বলছিলেন যে ভাই যে বাংলাদেশে একটা কঠিন সংকটের দিকে যাচ্ছে। আপনি একটা বিষয় খেয়াল করবেন যে বাংলাদেশে এই যে বিএনপিকে নিয়ে একটা ক্যাম্পেইন চলছে যে বিএনপি চাঁদাবাজের দল, সাথে ইসলামপন্থীদের বিরুদ্ধে একেবারে তারা রাজাকার, স্বাধীনতা বিরোধী শক্তি। এই যে দুইটা রাজনৈতিক শক্তি আছে, মানে এই দুইটা রাজনৈতিক শক্তিকে এইভাবে যদি একেবারে তাদেরকে ভিন্ন নামে, একেবারে অপনামে ডেকে তাদেরকে করা হয়, তো বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? এখানে কি আপনি তৃতীয় কোনো শক্তি বা পেছনে কোনো শক্তির প্রভাব দেখছেন কিনা? দেখেন, জনাব নাহিদ ইসলাম তিনি গণ অভ্যুত্থানের মুখপাত্র। আমরা তাকে সবাই পছন্দ করি, স্নেহ করি। তিনি গতকাল একটি বক্তব্য দিয়েছেন খুলনাতে, যে বিএনপি মুজিববাদের পাহারাদার। দেখেন, 8 আগস্ট নাহিদ ইসলামদের সরকার, নাহিদ ইসলাম তো উপদেষ্টা ছিলেন, তাদের সরকার শপথ নিল এবং তিনি নিজেও শপথ নিলেন এই মুজিববাদী সংবিধান মেনে। তার মানে কি? তার মানে এই মুজিববাদের পাহারাদার ডক্টর মোহাম্মদ ইউনূস, এই মুজিববাদের পাহারাদার নাহিদ ইসলাম নিজে, আসিফ নজরুল, এমনকি যারা এই উপদেষ্টা পরিষদে আছে প্রত্যেকে মুজিববাদের পাহারাদার। কিভাবে আপনি বোঝেন নাই? আপনি তো সাংবাদিক, আমার কথা শুনে তো আপনার বোঝা উচিত। যেহেতু এই মুজিববাদী সংবিধান মেনে তারা শপথ নিল, তার মানে এই সংবিধানকে তারা মেনে নিল, তারা পাহারা দেওয়া শুরু করলো। তো আপনি যে সংবিধান পাহারা দেওয়া শুরু করলেন, আপনি এখন যদি বিএনপিকে বলেন যে বিএনপি মুজিববাদের পাহারাদার, সেটা কি গ্রহণযোগ্য? বরং আপনাদের গণ অধিকার পরিষদ কি সংবিধানের বাতিল চেয়েছিল? না, আমরা সবসময় চেয়েছি যতটুকু আসলে আমাদের জনগণের জন্য প্রত্যাশিত না, সেটা বাদ দিয়ে দেন। সংবিধান আমরা সবসময় সংস্কার চেয়েছি, আমরা কখনোই বলি নাই যে সংবিধান বাতিল করেন। দেখেন, সংবিধান বাতিল কিন্তু এক ধরনের ষড়যন্ত্র। তার মানে 71 সালে যে দেশটা স্বাধীন হয়েছে, একটা দেশ স্বাধীন হওয়ার পরে কিন্তু একটা সংবিধান হয়। তো যদিও সংবিধান নিয়ে বিতর্ক আছে, 72-এর সংবিধান নিয়ে, কিন্তু যখন আপনি ওই সংবিধানকে ছুঁড়ে ফেলবেন, মানে বাদ দিয়ে দেবেন, তখন ওই স্বাধীনতার পরে যে এক ধরনের স্বীকৃতি সংবিধান, সেইটাকেই আসলে এক ধরনের দূরে ছুঁড়ে ফেলা। এবং এইটা আপনি বুঝবেন না সরাসরি, আপনার চোখে নানান ধরনের ধুলা দেওয়া হবে যে এই কারণে এই সংবিধানের প্রয়োজন নয়। কিন্তু আমার কথা হলো যে আমাদের যে সংবিধান, এই সংবিধানের কি সব কিছু খারাপ ছিল? না। মনে করেন যে 100%-এর মধ্যে 20% খারাপ। হাসিনা আরও 10% আমি ধরে নিলাম যে অ্যাড করেছে খারাপ তার স্বার্থে, তাহলে আপনি 70% রেখে 30% নতুন কিছু অ্যাড করেন, বাদ দিয়ে দেন, তো সমস্যা কি? কিন্তু আপনার পরিকল্পনা, আপনি এই সংবিধানকে বাতিল করতে চান। তার মানে আমার কাছে যেটি মনে হয়, বাতিল করে কি 100% বাতিল করে ওই যে আপনি বলছেন যে আপনি তো আবারও 70% ফিরিয়ে আনবেন? ফিরিয়ে আনতে হবে না, আনতে হবে না। হ্যাঁ। তার মানে যারা আসলে আমার মনে হয় যে স্বাধীনতায় বিশ্বাস করে না, বা ওই স্বাধীনতা যাদের জন্য আসলে এক ধরনের মানে তারা সহ্য করতে পারে না, তারা পরিকল্পিতভাবে এই সংবিধানটা বাতিল চাই। কিন্তু আমার কথা হলো যে আসলেই যদি আপনি স্বাধীনতাকে মানেন, তাহলে আপনি সংস্কারে বিশ্বাস করতে হবে আপনাকে, যে খারাপটুকু বাদ দেন, তাই না? আর ভালোটুকু আপনি রাখেন। সমস্যা তো দেখি না, আপনি সংবিধান লিখলেও তো ওই 70% ফিরিয়ে আনবেন। তাহলে ওই সংবিধান যদি কেউ বাতিল চাচ্ছে না, আবার কেউ আপনার সংস্কার চাচ্ছে, আবার কেউ বাতিল চাচ্ছে, সমস্যা তো সমস্যার মধ্যে যাওয়ার দরকার কি? যেখানেই সমস্যা সেটা সমাধান হলো সংস্কার। আমরা যখন 2018 সালের কোটা সংস্কার আন্দোলন করেছি, তখন আমরা তো বাতিল চাই নাই কোটা, আমরা বলেছি সংস্কার। এইবারও তো কেউ বলছে না যে রাষ্ট্র বাতিল করো, সবাই বলছে রাষ্ট্র সংস্কার করো, তাই না? বাতিল তো ভালো না। হাসিনার তো দেখেন, এই দেশ থেকে আওয়ামী লীগ বিতাড়িত হোক, আওয়ামী লীগ ধ্বংস হয়ে যাক, এটা আমরা কেউ চেয়েছি? আমরা চেয়েছি যে আওয়ামী লীগ যে অন্যায় করছে, অন্যায়গুলো বন্ধ হোক। কিন্তু আওয়ামী লীগ সীমা লঙ্ঘন করেছে, তখন কিন্তু মানুষ আওয়ামী লীগের বাতিল চেয়েছে, তাই না? কিন্তু এই মুহূর্তে এই যে সংবিধানের সব কিছু তো বাতিল করার মতন সেই অবস্থা তৈরি হয় নাই। বাংলাদেশের যে আপনার অন্যান্য যে আইনগুলো রয়েছে, সব কিছু তো বাতিল করার মতন পরিবেশ হয় নাই। ঠিক আছে, আপনি বাতিল করবেন, কোনো আপত্তি নাই। আপনি এই সংবিধান চান না, আমার কোনো আপত্তি নাই। কিন্তু আপনি কেন ওই দিন এই সংবিধান মেনে শপথ নিলেন? এক। দ্বিতীয়ত, এই রাষ্ট্রপতি অবৈধ, হাসিনার নিয়োজিত রাষ্ট্রপতি, কে না জানে, সবাই স্বীকার করে। এই রাষ্ট্রপতির হাতে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতন এরকম একজন ব্যক্তি কেন শপথ নিল? আপনি যেদিন এই রাষ্ট্রপতির হাতে শপথ নিয়েছেন, তারপর দিন থেকে রাষ্ট্রপতি বৈধ হয়ে গেছে। কোন সরকারের? হাসিনা সরকারের রাষ্ট্রপতি ছিল অবৈধ, কিন্তু ইউনূস সরকারের রাষ্ট্রপতি বৈধ, কারণ তাকে রাষ্ট্রপতি মেনে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ নিয়েছে, এবং ইউনূসের পরে সবথেকে প্রভাবশালী ব্যক্তি নাহিদ ইসলাম শপথ নিয়েছে। সুতরাং মুজিববাদের পাহারাদার ডক্টর মোহাম্মদ ইউনূস, নাহিদ ইসলাম থেকে শুরু করে এই অন্তর্বর্তীকালীন সরকার মুজিববাদের পাহারাদার। আমরা তো
আমি তো আগেই বলছি যে এই সংবিধান বাতিল করতেন আমার কোনো আপত্তি নাই, এমনকি আপনি এই সংবিধান স্থগিত করতে পারতেন। দ্বিতীয়ত, আপনি রাষ্ট্রপতিকে বাদ দিয়ে নতুন রাষ্ট্রপতি সবাই মিলে সব দলের সাথে আলোচনা করে ঘোষণা করা যেত, সেই পরিবেশে ছিল, সেই প্রেক্ষাপট ছিল। কিন্তু আপনি যেটা আসলে 10 মাসে 11 মাসে পারেন না, এরপরে এসে আপনি যখন বলতেছেন যে এইটা তো হয় না, এটা এখন করতে হবে। দেখেন 11 মাস পরে হয় না যেটা প্রথম মাসে হয়, তাই না? প্রথম মাসে তো আসলে বাচ্চা মাত্র মায়ের পেটে থাকে, তখন কিন্তু অনেক মাস এই বাচ্চাকে কিন্তু পেটে Miscarriage ধারণ করে না, মিসক্যারেজ করে। তো যখন বাচ্চাটার বয়স আপনার 9 মাস 10 মাস হয়ে যায়, তখন কিন্তু সে পৃথিবীতে আসে। সুতরাং এই সরকার প্রথমে যা যা পারে না, এখন তাই তাই পারবে না। এই যে জাতীয় ঐক্য সংহতি যে প্রশ্নটা আপনি আমাকে আগে করেছিলেন, যে কি এমন ঘটলো যে আপনারা সবাই একে অপরের বিরুদ্ধে লেগে গেলেন, জামাত, ইসলামী আন্দোলন বিএনপির বিরুদ্ধে বা বিএনপি তাদের বিরুদ্ধে, এবং কেন? আপনারা গণ অধিকার পরিষদে লেগেছে। না, সেটা সেটা আলোচনা সমালোচনা থাকবে না? আপনি আমার সমালোচনা করবেন, আমি আপনার সমালোচনা করব, এইটাই তো গণতন্ত্র। কিন্তু সেই সমালোচনার ভাষা, ভাই যেটি বললেন যে আমেরিকায় এই ধরনের ডেমোক্রেসি আছে, কিন্তু তারা কাউকে গালিগালাজ করে না, তারা কাউকে মিথ্যা দোষারোপ করে না, তারা নিষেধগার করে না। কিন্তু গণ অভ্যুত্থানের পরে আমরা লক্ষ্য করছি যে মিথ্যার উপরে রাজনীতি চলছে। এটা কেন? এইটা মূলত ক্ষমতা। এখন অনেকে মনে করছে বিএনপি তো ক্ষমতায় চলে যাচ্ছে, আমি তো যেতে পারতেছি না, বিএনপিকে টেনে নামাও। আবার আপনার বিএনপি হয়তো মনে করতেছে যে আমাদের ক্ষমতার যাওয়ার লাইনটা এরা নষ্ট করতেছে, তো তারা তাদের বিরুদ্ধে বলছে। তো এইভাবে নিষেধগার মূলত শুরু হয়েছে যে ক্ষমতার দ্বন্দ্ব। তো আমার মনে হয় যে ক্ষমতায় যাওয়ার স্বাভাবিক লাইনটা থাকা দরকার। যদি জামাত ইসলামের সক্ষমতা থাকে, জনগণ তাকে ক্ষমতায় নিয়ে যাবে। এইখানে তো অন্য দলকে নিষেধগার করার প্রয়োজন নাই, তারেক রহমানকে তো চাঁদাবাজ বানানোর প্রয়োজন নাই। আপনার চাঁদা ওঠে পল্টনে, ভাগ যায় লন্ডনে, এই কথাবার্তাগুলো তো আপনার যদি আমাদের মতন কেউ বলে আলাদা কথা, কারণ আমরা মধ্যপন্থী রাজনীতি করি। ইসলামে কি বলা আছে দেখেন, ইসলামে কিন্তু এই ধরনের অনুমান নির্ভর কথা বলা হারাম ইসলামে। এমনকি আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই বলে দিয়েছেন যে অনুমান নির্ভর কথা বলা যাবে না। আমাদের পবিত্র কোরআনেও একই কথা বলা আছে যে তোমরা যদি অনুমান নির্ভর কথা বলো, সেটা আসলে তোমাদের মিথ্যাচার করা হবে। তার মানে যারা আসলে ইসলামকে ধারণ করে লালন করে, তারা যদি ইসলামিক কথাবার্তা বলতে গিয়ে আবার এই অনুমানের উপর ভিত্তি করে মিথ্যাচার করে, তাহলে তো সেটা পাপ হচ্ছে, সেটা মিথ্যা বলা হচ্ছে, সেটা অন্যায় হচ্ছে, সেটা আসলে কখনোই কাঙ্ক্ষিত না। দেখেন, আমি একটা জিনিস লক্ষ্য করছি, আমার খুব দুঃখ লাগে, যারা ইসলামিক দল করে, ইসলাম মানে কি? শান্তি। ইসলাম মানে একতা। আমি তো মনে করি ইসলামী আন্দোলনের আমির এবং জামাতের আমিরের সবথেকে বড় দায়িত্ব ছিল গণ অভ্যুত্থানের একতা ধরে রাখা। কারণ কি? কারণ তাদের যে ইসলামিক জ্ঞানটা আছে সেটা আমার নাই, আপনার নাই, ভাইয়ের নাই, সেটা অন্য দলের প্রধানের নাই, মধ্যপন্থী দল বা রাজনীতি যারা করে। সুতরাং এই নতুন বাংলাদেশ গঠনের সবথেকে বেশি দায়িত্ব আমার কাছে মনে হয় ইসলামিক দলগুলোর এবং আলেম উলামা এবং ইসলামিক দলের প্রধান যারা, তারা। কিন্তু তারা এখন কি করছে, এমন চিৎকার চেঁচামেচি করে বক্তব্য দেয়, এটা কিন্তু আমার কাছেও ভালো লাগে না। ইসলাম মানে শান্তি, আপনি কথা বলবেন মার্জিত ভাষায়, শান্তি প্রিয় ভাষায়। তাহলে আপনি রাশেদ মনে করছেন যে বাংলাদেশের যে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো আছে তাদের ভাষাগত এবং প্রকাশভঙ্গিতে অনেক বড় ধরনের অনেক সমস্যা আছে। এটা নিয়ে আমি জনাব 30 সেকেন্ডে শেষ করি। এটা যেটা আপনি বললেন, দেখেন আমি চাই, দেখেন আমাদের সংবিধানে পবিত্র মানে সংবিধানে যেটা আসে আল্লাহর উপর আস্থা বিশ্বাসের কথা, তো সেটা আপনার জিয়াউর রহমান তিনি অ্যাড করেছিলেন এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিসমিল্লাহির রহমানির রাহিম এটাও অ্যাড করেছিলেন। তো আমাদের দেশে যারা যখন আসলে ক্ষমতা এসেছে, তারা কিন্তু ইসলামকে ইগনোর করে কেউ রাজনীতি করতে চায়নি, দেশ চালাতেও চায়নি। তার মানে কি? তার মানে যে দলের রাজনীতি বা যে পন্থার রাজনীতি করুক না কেন, ইসলামকে কখনোই সাংঘর্ষিক জায়গায় নিয়ে যায়নি। এবং ইসলাম যাতে কখনোই সাংঘর্ষিক জায়গায় না যায়, সেটা আবার ধরে রাখা কিন্তু ইসলামিক দলগুলোর অন্যতম দায়িত্ব। কিন্তু ইসলামিক দলের নেতাদের যে ধরনের আচরণ হওয়া দরকার ছিল, যেটা আপনি বললেন, সেই আচরণ আমরা লক্ষ্য করছি না। তাদের ভিতর ভাষাগত সৌন্দর্য দরকার, একই সাথে তারা মানে আন্তর্জাতিক বিশ্বের সাথে তাল মিলিয়ে রাজনীতি সেটাও করা দরকার। আজকে দেখেন, মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে জ্ঞান বিজ্ঞানের চর্চা কেন করানো হয় না? আমার কাছে সন্দেহ লাগে যে তারা কি তাহলে সচেতন হয়ে গেলে তাদেরকে বিভিন্ন রাজনৈতিক কাজে তাহলে কি ব্যবহার করা যাবে না? না, মাদ্রাসা বলতে কি আপনি কমই বুঝেছেন না? কমই মনে করেন আপনি? আচ্ছা। কমই মনে করেন যে সেখানে জ্ঞান বিজ্ঞানের যে চর্চা দরকার ছিল, সেটা কেন করানো হয় না? একজন মাদ্রাসায় পড়ে সে কেন ইঞ্জিনিয়ার হইতে পারবে না? একজন মাদ্রাসায় পড়ে সে কেন ডাক্তার হইতে পারবে না? একজন মাদ্রাসায় পড়ে সে কেন বিশ্ববিদ্যালয়ে চান্স পাইতে পারবে না? আমি কৌমির কথাই বলছি। তাহলে এই কৌমি যে শিক্ষা ব্যবস্থা, সেটার পরিবর্তন দরকার ছিল না? কিন্তু আমাদের দেশের আলেম ওলামারা এই কৌমি শিক্ষা ব্যবস্থার পরিবর্তনে কোনো বক্তব্য দেয় না। তারা সবসময় নিষেধগার করে, অমকের বিরুদ্ধে বলে, তমকের বিরুদ্ধে বলে। আমরা তো দেখেছি যে হাসিনা যে সময় ক্ষমতায়,
কোনো নেতা হাসিনাকে কৌমি জননী উপাধি দিয়েছে, কৌমি জননী। এমনকি আপনার হেফাজতের মধ্যেও যে ধরনের বিতর্ক সৃষ্টি হয়েছিল আপনি নিশ্চয়ই জানেন। তো আমি আর নতুন করে কিছু বলতে চাই না, আমি শুধু এতটুকুই বলবো, হয়তো এই টক শুনে অনেক আলেমুলা আমারে ভুল বুঝতে পারে, আমি দুঃখ প্রকাশ করে নিচ্ছি তাদের কাছ থেকে, কিন্তু এই কথাগুলো আমার কাছে মনে হয়েছে বলা দরকার যে কেন আজকে মাদ্রাসার শিক্ষার্থীদের শুধুমাত্র রাজনৈতিক প্রোগ্রামে নিয়ে যাওয়া হচ্ছে, কেন তাদেরকে বলা হচ্ছে না তোমরা বিশ্ববিদ্যালয়ে যাও। আমি তো মনে করি যার ইসলামিক জ্ঞান রয়েছে সে যদি আগামীতে মন্ত্রী হয়, এমপি হয়, তাহলে সে আসলে সুন্দরভাবে দেশ চালাতে পারবে। আমরা এরকম দেখছি